হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো তোমাদের মনে আছে হয়তো আগের দিন আমি 30টা অঙ্ক করিয়েছিলাম। আজকে চেষ্টা করছি আরও 25 থেকে 30টা অঙ্ক তোমাদের করানোর। ওকে, তো প্রথমে বলছে দেখো CO2 এর 20 গ্রামকে মোলে প্রকাশ করে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট ইয়ারে রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর এই ধরনের প্রশ্ন পড়েছে। এর জন্য তোমাদের জানার দরকার যে কার্বনের পারমাণবিক ভর কত। দেখো, কার্বনের যে পারমাণবিক ভর হয় সেটা হয় তোমাদের 12, ঠিক আছে, এবং অক্সিজেনের যে পারমাণবিক ভর হয় সেটা হয় তোমাদের 16। এক একটা অক্সিজেনের, এক একটা কার্বনের 12, এক একটা অক্সিজেনের 16। পয়েন্ট টু বি নোটেড, এখানে CO2 আছে মানে দুটো আছে, মানে এখানে 32 হয়ে যাবে, 16 × 2। এছাড়াও আমি আরও কতগুলো জিনিসের তোমাদের কী করে দিচ্ছি, ভর লিখে দিচ্ছি। যেমন নাইট্রোজেন, যেগুলো NO2 যদি আসে তখন লাগতে পারে 14। নাইট্রোজেনের যে পারমাণবিক ভর হয় সেটা কত হয়, 14, ঠিক আছে। যেমন তোমাদের ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিনের পারমাণবিক যে ভর হয় Cl, ক্লোরিনের যে পারমাণবিক ভর হয় সেটা তোমাদের হয় 34, ওই 35 পয়েন্ট সামথিং। তো 35 ধরায় অনেক সময় 35 ধরায়, 35.46 এরম সামথিং হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। আচ্ছা, আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়ামেরটা ভীষণ আসে। ক্যালসিয়ামেরটা বলে দিই Ca, মানে আমি একটু মনে করে দেখছি যে কোনগুলো বেশি আসে। ক্যালসিয়ামেরটা যেমন 40, ঠিক আছে। ক্যালসিয়ামের যে পারমাণবিক ভর সেটা কী হয় তোমাদের 40 হয়। তা মোটামুটি এই 4-5টা জিনিস মনে রাখলেও অনেক সহজে কিন্তু অ্যান্সার দেওয়া যায়। হাইড্রোজেনের হয়, তোমরা জানো যে হাইড্রোজেনের 1 হয়, ঠিক আছে, হাইড্রোজেনের 1 হয়, এটা মনে রাখতে হবে, কারণ হাইড্রোজেনটাও খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবার চলো আমরা আমাদের প্রশ্নে চলে যাই। এখানে বলেছে CO2, এখানে কি বলেছে CO2, মানে C আছে আর দুটো O আছে, ঠিক আছে। তাহলে এক একটা কার্বনের 12টা, এখানে একটাই কার্বন আছে। এক একটা অক্সিজেনের 16, তাহলে এখানে দুটো আছে, যে 16 × 2 মানে কত হবে আমাদের 32, ঠিক আছে। টোটাল এইগুলোকে যোগ করতে হবে, মানে 12 + 32, 12 + 32 করলে আমি কী পাচ্ছি, আমি এখানে পাচ্ছি 44, ঠিক আছে। 12 + 32 করলে আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি এখানে 44। কী করতে হবে, এই 20 যে গ্রাম লেখা রয়েছে, এই গ্রামকে তুমি 44 দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটাই হচ্ছে রুলস। তাহলে 20 গ্রাম, যে গ্রামে যে ভর থাকবে তাকে তোমাকে কী করতে হবে, পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা কাটছে। তো এখানে তোমাদের 4 দিয়ে কাটো, 5, নিচে হচ্ছে তোমাদের 11, ঠিক আছে। তো 5/11 মানে হচ্ছে তোমাদের 0.45, ঠিক আছে, 0.45, এটা তোমাদের অ্যান্সার হবে। অর্থাৎ লাস্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। এখন এই যে প্রশ্নটা, যেটা আমি হিন্দি PDF থেকে তুলেছি, সেখানে অপশানে ছিল হাফ মোল। অপশানে কী ছিল, হাফ মোল। এই 0.45টাই ছিল না, কী ছিল, হাফ মোল ছিল। এখন তোমরা বলবে স্যার হাফ মোল কি অ্যান্সার হতে পারে? দেখো, 0.45 হচ্ছে 0.50 খুব কাছাকাছি, ঠিক আছে। আর 0.50 মানে হচ্ছে 5/10, 50 মানে হচ্ছে 5/10। কাটাকুটি করলে তুমি হাফ পাচ্ছ, ঠিক আছে, কাটাকুটি করলে তুমি হাফ পাচ্ছ। তো অনেক সময় উত্তরটাকে এরকম রাউন্ড ফিগারে কষে দেওয়া থাকে। রেল এরকম অনেক সময় করে, ইনফ্যাক্ট TCS করে। যেহেতু এরকম ধরনের করে, তোমাকে দেখতে হবে যে উত্তরটা বেরোচ্ছে তার সঙ্গে খুব কাছাকাছি কোনটা আছে। তো যেহেতু 0.45 কাছাকাছি 0.50, আর 0.50কে হাফে প্রকাশ করা যায়, তো অ্যান্সার হাফ মূল্য হতে পারে, কিন্তু অ্যাকুরেট অ্যান্সার হবে 0.45। এগুলো মনে রাখার দরকার খুব, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। আচ্ছা দেখো, এটা যে হিন্দি PDF থেকে তোলা, তার অপশানগুলো দেখে বুঝতে পারছো। 6 ইয়া 7 লেখা রয়েছে, ইয়া মানে অর, 6 or 7, 7 or 8, 8 or 9, 5 or 6। দেখো, মনে রাখবে, সিলিকন যখন হাইড্রোজেনের সঙ্গে যৌগিকপদার্থ তৈরি করে, এটাকে বলা হয় ক্যাটেনেশন ধর্ম, ঠিক আছে। ক্যাটেনেশন, বহুরূপতা, যেটা সিলিকন ছাড়াও হাইড্রোজেনের সঙ্গে আর কার আছে, কার্বনের আছে, ঠিক আছে। ক্যাটেনেশন ধর্ম কার কার দেখা যায়, কার্বনের দেখা যায়, সিলিকনের দেখা যায়, এসআই বলে লিখছি। নেক্সট দেখা যায় তোমাদের ফসফরাসের দেখা যায়, ফসফরাসের দেখা যায়, আর সালফারের দেখা যায়, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, কার দেখা যায়, সালফার। কিছু বাংলা কিছু ইংরেজি লিখলাম, এটা তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা চলো, সালফারের দেখা যায়, সালফার, ঠিক আছে, সালফার। এই যে 4টে বলেছি মেনলি এরা, দেখো, ক্যাটেনেশন ধর্ম বলতে অ্যাকচুয়ালি কার্বনের সঙ্গে কার্বন, সিলিকনের সঙ্গে সিলিকন, ফসফরাসের সাথে ফসফরাস, সালফারের সাথে সালফারের বন্ডকে বোঝায়, ঠিক আছে। তবে হাইড্রোকার্বন যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি কার্বন হাইড্রোজেনের সঙ্গে যে বন্ড তৈরি করে সেটা খুব মারাত্মক হয়, এবং হাইড্রোজেন কার্বনের সঙ্গে শুধুমাত্র 10 বা 12টাতে নয়। দেখো, কার্বন 100টা আছে এবং হাইড্রোজেন 202টা আছে। এরকমও বন্ডিং কার্বনের ক্ষেত্রে পসিবল, ইভেন এর ওপরেও পসিবল, কিন্তু সিলিকনের ক্ষেত্রে এত দূর যায় না। সিলিকনের ক্ষেত্রে মনে রাখবে, যখন আমরা সিলিকনের কথা বলছি, ঠিক আছে, এগুলো জানা খুব জরুরি, যেমন এখান থেকে প্রশ্ন আসছে।
সিলিকন যখন আমরা বলছি তখন সর্বাধিক 8টা যেতে পারে। তো অ্যান্সার এখানে হবে 7টা বা 8টা। ঠিক আছে, অ্যান্সার এখানে কী হবে 7টা বা 8টা। এই যে আমি বললাম কার্বনের 100টা এবং হাইড্রোজেনের 210টা, এটা কোন যৌগ? এটা হচ্ছে অ্যালকেন যৌগ, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ CnH2n+2 এই ফরম্যাট অনুযায়ী এটা আসছে, তার মানে এটা হচ্ছে অ্যালকেন যৌগ। সিলিকনের এরকম সিল্কেন যৌগ তৈরি হতে পারে, তবে সেক্ষেত্রে এতগুলো হয় না, 7 or 8 হয়। ঠিক আছে, 7 or 8 পসিবল। এখানে যেমন কার্বন 100টা নিয়েছে, সিলিকনের ক্ষেত্রে তা হয় না, সিলিকন 7 থেকে 8টাই থাকতে পারে। ঠিক আছে, 8-এর বেশি পসিবল নেই। যে 8 বা 9 লিখেছে, 8 বা 9 এটা হবে না। ঠিক আছে, 8 বা 9 এটা কিন্তু সম্ভব নয়। সর্বাধিক কত থাকতে পারে? 7 থেকে 8টা। তোমরা বলছো 6 থেকে 7টা অ্যান্সার হতে পারে না, অ্যাকচুয়ালি 7 থেকে 8টাই যদি সর্বাধিক, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এগুলো অ্যান্সার কিন্তু আমাদের হবে না। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। দেখো এটা খুব ইজি প্রশ্ন। আমরা স্থিতিশক্তি বলতে কি বুঝি? পোটেনশিয়াল এনার্জি, পি। পোটেনশিয়াল এনার্জি বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মাস ইন্টু জি ইন্টু এইচ। ঠিক আছে, যেখানে বেগের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো গতিবেগ বাড়ুক আর কমুক তাতে স্থিতিশক্তির কোনো পরিবর্তন হয় না। স্থিতিশক্তির পরিবর্তন হয় যদি মাস এদিক ওদিক হয় আর হাইট যদি এদিক ওদিক হয়, কারণ জি এর মান তো কনস্ট্যান্ট। ঠিক আছে, মাস অর্থাৎ ভর এবং হাইট এই দুটো যদি এদিক ওদিক হয় তবেই স্থিতিশক্তি উল্টোপাল্টা হয়। তাহলে এখানে স্থিতিশক্তি কী হবে? স্থিতিশক্তি কোনো পরিবর্তন হবে না, কারণ প্রশ্নে বলেছে একটা গাড়ি তার প্রাথমিক বেগ থেকে 4 গুণ যদি গতিবেগ প্রাপ্ত হয়। তো গতিবেগের কোনো ব্যাপার কি এখানে পাচ্ছ? ভি বলে কোনো শব্দ এখানে আছে? নেই। তো অতএব ভি এর ওপরে স্থিতিশক্তি নির্ভর করে না, ভি এর ওপর নির্ভর করে গতিশক্তি। যদি এটা গতিশক্তি হতো তাহলে একটা অ্যান্সার আসতো, কিন্তু স্থিতিশক্তির কোনো পরিবর্তন এখানে হবে না। অ্যান্সার এখানে কী হবে? বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, এই অঙ্কটা করার আগে দেখো এর যে ফর্মুলা হয়, এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন, 2018 প্রশ্ন। ঠিক আছে, এবং এটা তোমাদের হিন্দি পিডিএফ থেকেই তোলা। এই ইউনিক প্রশ্ন এই কারণে আমি পাচ্ছি, কারণ হিন্দি পিডিএফ থেকে তোলা। আগে আমি এগুলো করাইনি, কারণ এগুলো হিন্দি আমার বাংলা পিডিএফে ছিল না। ঠিক আছে, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে এই যে ডিবি, ডেসিবেলের যে ফর্মুলা সেটা আমরা জানি, সেটা কী হয়? আমাদের ডিবি হয়। ডিবির যে ভ্যালু এখানে আসে সেটা হচ্ছে 10 লগ ফাংশানের মধ্যে এটা আসে 10 লগ বেস 10। ঠিক আছে, এবং এখানে আসে তোমাদের আই রেফারেন্স ইন্টেন্সিটি বাই আই নট বা I0 বলা হয় এটাকে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। এখন লগ ফাংশান যদি তোমরা না জানো তাহলে এই ফর্মুলাটা তোমরা করতে পারবে না, কিন্তু লগ না খুব টাফ নয়, একদম ইজি। একটু ছোটো করে বলে দিই, তারপরে আমি এই ফর্মুলাটা বসালে ডিবি পেয়ে যাবে। ডিবি মানে ডেসিবেল, ডেসিবেল মানে ডিবি। এই ফর্মুলাটায় তোমরা বসালেই তোমরা এখানে ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমি একটু মোটা হয়ে গেছে, চলো আমি একটু এখানে তোমাদের লগ ফাংশন দেখিয়ে দিই, তাহলে বেটার হবে। ঠিক আছে, সাপোজ ধরো তোমাদের লেখা রয়েছে লগ বেজ। আচ্ছা, তার আগে আমি দেখাই ব্যাপারটা অ্যাকচুয়ালি। ধরো সাপোজ তুমি বলছো 10⁻3। 10⁻3 বলতে কী বোঝায়? 10 ইন্টু 10 কারো কোনো প্রবলেম নেই এটুকু বুঝতে? এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় 1000। ঠিক আছে, এটা যে মিনিং, এটা মিনিং কী বোঝায়? এটা মিনিং বোঝায় 1000। ঠিক আছে, এটা মিনিং 1000 বোঝায়। ওকে, এটুকুতে কারো কোনো প্রবলেম নেই। এখন তুমি একটা জিনিস বোঝো, এই যে 10⁻3 মানে অ্যাকচুয়ালি 10⁻3 বলতে আমরা কী বুঝলাম? আমরা বুঝলাম 1000। এটাকে লগে কী করে লেখা হয়? দেখো এই যে এখানে যেটা লেখা রয়েছে, অন্য কালিতে একটু দেখাই, তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবে। ঠিক আছে, অন্য একটা কালিতে এই যে এখানে যেটা লেখা রয়েছে, এই যে 10 লেখা রয়েছে, এটা আমরা জানি এটা হচ্ছে আমাদেরকে বলা হয় বেজ। ঠিক আছে, বেজ। এটাকে কি বলা হয়? এটাকে আমরা জানি পাওয়ার বলা হয়, এবং আরও ভালো কথা এক্সপোনেন্ট বলা হয়। ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি পাওয়ার, কিন্তু ভালো কথা এক্সপোনেন্ট বলা হয়। আর এটা হচ্ছে আমাদের আউটপুট, মানে রেজাল্ট বলতে পারো। এটা হচ্ছে আমাদের কি? আউটপুট। ঠিক আছে, আউটপুট। এবার দেখো আমরা যখন লগে এটাকে লিখবো তখন এই ব্যাপারটা কি লগে কী করে লেখা যায়? এই ব্যাপারটা, এই যে সেম যেটা উপরে লিখেছি, এটাকে লগে কী করে লেখা যায় সেটা তোমাদের দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে লগে কী করে লেখা যায়? এটাকে আমরা যখন লগে লিখবো তখন আমরা কী লিখবো জানো তো? দেখো লগ হলো এর যে বেজ, এরও বেজে আসবে, তাই এর বেজ কি? ওপরে যে ফাংশনটা ছিল, এই যে ফাংশন, এর বেজ কী ছিল? 10, তো এরও লগ 10 চলে আসবে। ক্লিয়ার হলো? কিন্তু এর যে আউটপুটটা ছিল সেই আউটপুটটা এখানে আসে। এর আউটপুট কি? 1000, তো এরও আউটপুট 1000 যেটা, সেটা এখানে আসবে। ঠিক আছে, এর আউটপুট যেটা সেটা এখানে আসবে। তো চলো 1000টাকে আমি একটু অন্য কালি দিয়ে লিখি, তোমাদের দেখতে সুবিধা হবে, সুন্দর তোমরা বুঝতে পারবে। 1000 লিখলাম আমি। আর ইকুয়াল টু দিলে কী আসবে? ইকুয়াল টু দিলে আসবে 10-এর মাথায় কত বসালে 1000 আসে। 10-এর মাথায় 3 বসালে 1000 আসবে। তার মানে আমরা বেসিক্যালি লগ 10 টু দি লগ 10 লগ বেস 10,000 লগ বেস 10,000 এটার ভ্যালু আসে 3। কেন আসে? কারণ 10-এর মাথায় 3 বসালে 1000 পাই।
10-এর মাথায় 3 বসালে আমরা 1000 পাই, ঠিক আছে। মানে লগ ইকুয়াল টু মানে হচ্ছে লগের বেজে যেটা থাকবে তার মাথায় কত বসালে এইটা আসবে, এই গোলাপি বক্সে যেটা লেখা আছে সেটা আসবে। সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, একদম ইজি, টাফ কিছু নয়, তোমার দেখতে পেলে একদম টাফ নয়, ঠিক আছে। লগ ফাংশন একদম টাফ নয়, একদম ইজি, বরং তোমাদের বোঝানো হয় না বলে লগ ফাংশন টাফ লাগে। সাপোজ ধরো কেউ তোমাকে বলছে, সরি, সাপোজ ধরো কেউ তোমাকে বলছে লগ, ঠিক আছে, লগ সাপোজ ধরো বলছে লগ 232, এটার ভ্যালু কী হবে? তুমি একটা কথা ভাবো, তার মানে কি, তার মানে আমি কী বলেছি, 2-এর মাথায় কত বসালে এই বক্সে 2-এর মাথায় কত বসালে সেটা 32 দেবে, এই হচ্ছে এর মানে দাঁড়ায়। তাহলে 2-এর মাথায় আমরা যদি 5 বসাই, মানে 2কে যদি আমরা 5 বার গুণ করি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 করি, আমরা কি 32 পাবো না? ইয়েস, আমরা 32 পাবো। তার মানে বেসিক্যালি এটা 2-এর মাথায় 5 বসালে আমরা 32 পাই, ঠিক আছে। মানে লগ উত্তরে পাওয়ারটাকে দেয় বা এক্সপোনেন্টটাকে দেয়। লগ 2^32 মানে 2-এর মাথায় লগ 2^32। দেখো আমি পাতি বাংলায় বলছি, লগের মানে কি, এ কি, অত কিছু বলছি না, তোমাদের বোঝানোর মতো যেটা সেটা বলছি। 2-এর মাথায় পাওয়ারে কত রাখলে সেটা 32 দেবে, সেই ভ্যালুটা এখানে আসে। 2-এর মাথায় পাওয়ারে কত বসালে সেটা 32 দেবে, সেই ভ্যালুটা এখানে আসে। যেমন এখানে 10-এর মাথায় পাওয়ারে কত বসালে 1000 দেবে, 10-এর মাথায় পাওয়ারে কত বসালে সেটা 1000 দেবে, সেটা এখানে আসলো। 10-এর মাথায় 3 বসালে 10কে 3 বার গুণ করলে আমরা 1000 পাই, তারপরে 2কে 5 বার গুণ করলে আমরা 32 পাই। আশা করি তোমরা লগারিদমের মিনিংটা কি বুঝতে পেরেছি। এটাও আমি তোমাদের সেভ করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। এটাও আমি তোমাদের সেভ করে দিই যাতে তোমাদের কী হয়, সুবিধা হয়। এবার চলো আমরা আমাদের প্রশ্নে ফিরে যাব। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝতে পারলে। এটাও তোমরা দেখবে তোমাদের যে পিডিএফ দেওয়া হবে, পিডিএফ যখন ভিডিওটা লঞ্চ হবে, মানে ভিডিওটা তোমরা ফুললি পেয়ে যাবে তার 2-3 ঘন্টা পরে, মানে ভিডিওটা দেখার 2-3 ঘন্টা পরে বা 1-2 ঘন্টা পরে তোমার মোটামুটি ভিডিও চেক করবে। ধরো সাপোজ আজকে দুপুর 3টের সময় ভিডিওটা এলো, তাহলে তোমরা 5টার দিকে চেক করবে, ঠিক আছে। এরকমভাবে পিডিএফটাকে দেওয়া হয়। ওকে, আশা করি ক্লিয়ার, বুঝতে পারলে। একদম 5টার দিকে এই ডেসক্রিপশন বক্সটা চেক করবে। কোথায় চেক করবে? এই ডেসক্রিপশন বক্স, ভিডিওর যে ডেসক্রিপশন বক্স হয়, ভিডিওর নামের ওপর, ভিডিওর নিচে দেখবে ভিডিওটা কী নিয়ে সে ব্যাপারে নাম লেখা। যেমন এখানে লেখা আছে আরআরসি গ্রুপ ডি ফিজিক্স ম্যাথ, ওই যে নামটা লেখা আছে, ওই নামের উপর ক্লিক করলে একবারে বক্স খুলে যাচ্ছে, যারা অনেকে জানো তাই জন্য বললাম। এবার চলো আমরা অঙ্কটাকে করে নিই। এবার আমরা কী দেখতে পাচ্ছি, আমাদের ডিবি যেটা ডেসিবেল বার করতে বলেছে সেটা আমাদের এইটা দেবে। এখন এখানে এই যে সামনে যে 10 লগ লেখা, এই যে 10 লেখা আছে, এই 10টা বেসিক্যালি কিছুই না, 10টা ইন্টুতে আছে। এই 10টা আমার কিসে আছে, বেসিক্যালি ইন্টুতে আছে। তার মানে আমার লগ ফাংশন কোনটা, এইটা হচ্ছে আমার লগ ফাংশন। জাস্ট মিনিট, দেখো আমি কালো কালো দেখাই একবার। আমার লগ ফাংশন কোনটা, এইটুকু হচ্ছে আমার লগ ফাংশন, এইটুকু হচ্ছে আমার লগ, মানে এটা 10 ইন্টু লগ 10 I1 মানে এইটা হচ্ছে আমার I1। এটাকে তুমি XY Z ধরতে পারো, আসলে না এরমভাবে লেখা হয়। সাউন্ড যে ইঞ্জিনিয়ারিং আছে, অডিও ইঞ্জিনিয়ারিং বলা হয়, তাতে এটাকে এইভাবে লেখা হয়, ঠিক আছে। এটা আর এই I0 ভ্যালু কি, দেখো I0 ভ্যালু অ্যাকচুয়ালি তোমাদের মাথায় রাখতে হয়। I0 যে ভ্যালু সেটা তোমাদের মাথায় রাখতে হয়। I0 ভ্যালুটা হচ্ছে ইন্ডিকেটেড, যেমন জি এর ভ্যালু, এই যে জি এর ভ্যালু আমরা কী ধরি, 9.8 ধরি, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি, বা রাউন্ড ফিগার অনেক সময় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নেই কি নেই না বলে, এটাকে দেওয়া থাকে, সবসময় দেওয়া থাকে না। তেমনই I0, এটাকে I0 বলা হয় বা I0 বলা হয়। সহজে তুমি I0ই ধরো, তোমার কথা সুবিধা হবে। I0 যে ভ্যালু সেটা আমাদের কী থাকে, সেটা আমাদের গিভেন থাকে। সেটা কী থাকে, সেটা আমাদের 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে, ওয়াটস পার মিটার স্কোয়ার। এটাকে এভাবেই লেখা যায়। বা আমরা বলেছি যখনই আমরা এইটা দেবো, এই যে স্ল্যাশ, এই স্ল্যাশ মানে তলায় স্ল্যাশ না দিয়ে আমরা যদি ইন্টুতে দিই তখন এটা -2 হয়ে যায়, ঠিক আছে। তুমি এটাকে এভাবে না লিখে এভাবে লিখতে পারো, এই স্ল্যাশ তুলে দেবে, এটা ওয়াট, ডব্লিউ মানে ওয়াট, এটা ঠিক আছে, ওয়াট, এটা হয় মিটার, এই হয়ে যায়। এটা বোঝাতে আমি এত টাইম দিচ্ছি কেন, কারণ অঙ্কটা দেখলেই তোমাদের ভয় লেগে যাবে, বাট ভয় পাওয়ার কিছু কারণে যখন আমি সলিউশন করবো তখন তুমি একদম জলের মতো, ওকে চলো সলভ করা যাক, ঠিক আছে। এগুলো যা বুঝলাম, এগুলো এখন অঙ্ক শুরু করে দিই, যা বেস বুঝলাম আমি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ডিবি ইকুয়াল টু আমার কী দেবে, চলো আমি ওই পেন ইউজ করি, ঠিক আছে, কারণ তাতে আমার সুবিধা হবে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডিবি ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু আমার কী দেবে, আমার দেখতে পাচ্ছি 10 ইন্টু, ঠিক আছে, লগ 10 আছে, আমি একটু আগে বুঝিয়ে নিয়েছি, কিন্তু ওপরে আমার কী যাবে, ওপরে এই ভ্যালুটার মধ্যে কী যাবে, ওপরে আমার যাবে যেটা আমার আছে 10⁻⁻11, আর নিচে আমার কী যাবে 10⁻⁻12, 10⁻⁻12। এখন যাদের
ইন্ডেক্স পড়া আছে, ইন্ডেক্স পড়া আছে নির্ঘাত সবার, ইন্ডেক্স যাদের পড়া আছে, যাদের পড়া নেই তার জন্য আবার বলতে হবে আমাকে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন কোনো হাই লেভেল প্রশ্ন উত্তর করবে তখন তোমাকে বেসিকটা জেনে আসতে হয়। ইন্ডেক্সের নিয়ম এগুলো তো তোমাদের এখন এই যেগুলো দিয়েছি ওপরে এগুলো তোমাদের এখনকার জাস্ট ভ্যালুগুলো বলেছে। ইন্ডেক্সের নিয়ম কী বলে দেখো, আমি এই ডব্লিউবি এক্সাম পোর্টালটা মুছে দিই, চলো হ্যাঁ এটাকে উপরে দিয়ে দিই। ইন্ডেক্স কী বলে দেখো, ইন্ডেক্স আমাদের বলে যদি এর মাথায় এক্স থাকে আর নিচে যদি আমাদের এর মাথায় ওয়াই থাকে তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটা আমাদের ইন্ডেক্সের বলা আছে। কী লেখা যায় ভালো করে লিখে দিই, এক্স মাইনাস ওয়াই লেখা যায়। এটা ইন্ডেক্সের নিয়ম, এটা অঙ্কের নিয়ম। তো এইটাই আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। আমরা কী করবো, আমরা এটাকে এখানে ইউজ করব। তা আমরা কী দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি ডিবি ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, আস্তে আস্তে করছি তোমাদের বুঝতে সুবিধা হয়। 2-3 আর একটা অঙ্ক আছে সেটা করাবো, দেখবে একদম পাতি জলের মতো হয়ে যাবে। লগ, ঠিক আছে, লগ দেখে ভয় পাবে না, লগ মানে লগি, ভয় পাবে না, ঠিক আছে। মানে কী হয় এটা, তার মানে এটা কী হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে 10 টু দি পাওয়ার, ঠিক আছে, এটা আমাদের কী হয়ে যাবে 10 টু দি পাওয়ার -1 -12, ঠিক আছে। এখন তুমি বলো 10 টু দি পাওয়ার -12, চলো এটাকে আমি আরেকটা লাইনে করে দিচ্ছি, তোমাদের সুবিধা হয়। ডিবি ইকুয়াল টু আমি চাইলে এক লাইনে করে ফেলা যায়, সেকেন্ড লাইনে উত্তর বার করে ফেলা যায়। এটা হবে 10, ভ্যালু হচ্ছে 10 হবে, এর উত্তর 10 আসবে, আমি না করেই বলে দিলাম তোমাদের। কিন্তু কী করে আসছে এটা বোঝানোর জন্য এত বড় করছে, পরীক্ষার সময় এত বড় করার দরকার নেই, 2-3 বার অঙ্কটা করলেই বুঝতে পারবে। এখানে কী আসছে 10 টু দি পাওয়ার, এখানে আমার কী আসছে বলো, -11 + 12 মানে +1 মানে 1। এবার একটু আগে আমি তোমাদের বলেছি লগ 10 টু দি পাওয়ার, একটু আগেই বলেছি কি বলিনি বলো, কতগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে ভালো করে দেখো। একটু আগেই বলেছি কি বলিনি বলো, যে লগ 10 টু দি পাওয়ার 10 বলতে আমার কী বোঝায়, মানে বোঝায় 10-এর মাথায় পাওয়ারে কত বসালে 10 আসবে, ভালো করে বোঝো, 10-এর মাথায় পাওয়ারে কত বসালে 10 আসবে, তা আমরা কী জানি 1 হবে। তার মানে এই যে ফুল যে ভ্যালুটা এখানে রয়েছে এই ব্র্যাকেটের মধ্যে, এটার ভ্যালু আমার কী দেবে, 1 দেবে। ইয়েস অর নো বলো, খালি ইয়েস অর নো বলো, দেবে কি দেবে না বলো, দেবে। ওকে, যখন দেবে তখন আমরা কি করব, তখন আমরা এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ডিবি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি 10 × 1। তা 10 × 1 মানে কত, সেটা তো 10ই হয়। 10 × 1 মানে কত, সেটা তো 10ই, ওই জন্য আমি অ্যান্সার বললাম 10 হবে। তাহলে ডিবি এর ভ্যালু আমার কী দাঁড়াচ্ছে, 10 দাঁড়াচ্ছে, অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, ক্লিয়ার হলো। মানে এই অঙ্কটায় অঙ্ক নেই অ্যাকচুয়ালি, বেসিক আছে, এইটা জানতে হবে, এটা জানতে হবে এবং এটা জানতে হবে, আর এটাও আমাকে জানতে হবে যে I1 বলতে কী বোঝাচ্ছে, ঠিক আছে। এই 3-4টে জিনিস এবং লগ ফাংশন যদি তুমি জানো এখানে তোমার ইজি হয়ে যাবে, ঠিক আছে। মানে বেসিক্যালি এরকম যখন থাকবে তখন আমরা সেটাকে 1 লিখতে পারি, এই যে 1, ঠিক আছে, ইকুয়াল টু আমার 10 হলো, ঠিক আছে। চলো 35 দাগে যাবো। আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলছে একটি ইঞ্জিনের ধ্বনি হচ্ছে এত, এটিকে ডেসিবেলে প্রকাশ করা, বেসিক্যালি এর ইন্টেন্সিটি দেওয়া রয়েছে। তো সেম আমরা ফর্মুলা ইউজ করব 10 × ঠিক আছে 10 × log 10 I1/I0, এবং আমরা জানি যে এখানে I1 এবং I0 এর যে ভ্যালু সেটা আমি এখানে লিখেও দিচ্ছি তোমাদের। এটা ইকুয়াল টু কী হবে 10 × আমাদের log 10 I1, এখানে যেটা দেওয়া রয়েছে এটাই আমাদের I1 হয় 10 টু দি পাওয়ার -6, আর নিচে আমাদের কী থাকে -12, ঠিক আছে। এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি, দেখো আমি এখানে একটু স্পিডে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে আমরা ভ্যালু কী পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 10 × log 10, এখানে আমাদের ভ্যালু একেবারেই করা যায়, এরপরে হবে তোমাদের 3 আর তারপরে হবে তোমাদের +2। আচ্ছা এখানে যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। একটা জিনিস তোমাদের জানার দরকার, এইটার খাতিরে একটা জিনিস তোমাদের বোঝার দরকার, কী বোঝার দরকার সেটা একটু সবুজ কালিতে লিখে দিই। এইটার খাতিরে একটা জিনিস তোমাদের বোঝার দরকার, সেটা হচ্ছে যখনই তোমাদের log 10, অ্যাকচুয়ালি log 10কে অনলি লগ লেখা যায়, log বেস 10কে কী লেখা যায়, অনলি লগ লেখা যায়। log বেস 10 a × b থাকবে, ঠিক আছে, এটাকে লেখা যায় log 10 a প্লাস log 10 মানে বেস 10 b, ঠিক আছে। log বেস 10 a × b যদি এরকম থাকে তখন এটাকে লেখা যায় log বেস 10 a প্লাস log বেস 10 b, এই ইন্টুটা প্লাস হয়ে যায়, কারণ এখানে আমরা গুণের সম্পর্ক পাচ্ছি, গুণের সময় প্লাস হয়, ভাগের সময় মাইনাস হয়। একটু আগে মাইনাস করে দেখালাম, এই উপরেরটাই মাইনাস করেছি ইনফ্যাক্ট, ঠিক আছে। এবার আমরা মূল অঙ্কে আমাদের ফিরে আসি।
এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, তাহলে এটাও এরকম রয়েছে। এখানে আমাদের কী ভ্যালু হবে, 10 ইন্টু লগ 10(3) প্লাস লগ 10(10⁶), ঠিক আছে, এই আমাদের ভ্যালু দাঁড়াবে। আর এইটা আমাদের কিসের মধ্যে আছে, এটা আমাদের লগের মধ্যে আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমি একটু আগে তোমাদের কি বলেছি যে এইটার মানে কি বোঝায়। এইখানে 10 ইন্টু আছে, ওটা ছেড়ে দাও, ওটা তো ইন্টু নর্মাল ইন্টু আছে, এটা ছেড়ে দাও। এইটা দেখো, এখানে লগ 10⁻³ মানে লগ বেস 10(3), অ্যাকচুয়ালি টু দি পাওয়ার কথাটা ভুল, আমি ইচ্ছা করে তোমাদের বলছিলাম যাতে তোমাদের সরগড় হয় ব্যাপারটা। এখানে লগ বেস 10(3), এটার মানে হচ্ছে, এটার মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে 10-এর মাথায়, আমি বলেছিলাম তোমাদের একটু আগে, এটা মানে কি বোঝায়, 10-এর মাথায় কত রাখলে আমার 3 আসবে, প্লাস এখানে কি আছে, 10-এর মাথায় কত রাখলে আমার 10⁶ আসবে। এখন দেখো 10-এর মাথায় কত রাখলে 10⁶ আসবে, 10-এর মাথায় 6 রাখলে 10⁶ আসবে। তো এটার অ্যান্সার বেরিয়ে গেছে, এটা একদম ওকে, এটার অ্যান্সার বেরিয়ে গেছে। কিন্তু এই প্রথমটার অ্যান্সার খোঁজাটা খুব চাপের ব্যাপার। এখানে আমরা একটা কী করতে পারি, একটা হিসেব নিকেশ করতে পারি নর্মালি। দেখো 10-এর মাথায় যখন আমরা 1 রাখছি তখন আমাদের 10 দিচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে 10-এর মাথায় কত রাখলে আমার 3 দেবে, তাই না? তাই তো প্রশ্ন। তুমি বলো 10-এর মাথায় 1 রাখলে 10 দিচ্ছে, আর 10-এর মাথায় কত রাখলে 3 দেবে, 10-এর থেকে 3 অনেক ছোটো, তাহলে পাওয়ারটা অনেক ছোট হতে হবে, ঠিক আছে। এখন সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে ধরে নিচ্ছি ভ্যালুটা এরকম এলো, ওদিকে আমাদের কত এসছে 6, এইটার উত্তর কী হবে, এইটার উত্তর আমার 6 আসবে। 10-এর মাথায় 6 রাখলে 6 আসবে, এইটার উত্তর আমার 6 আসবে, এখান থেকে আমি 6 পাবো, ঠিক আছে। তার মানে, আর এইটার আমি ধরে নিচ্ছি, সাপোজ ধরো এখানে আমার ভ্যালু এসছে .xy, সাপোজ মানে খুব ছোটো ভ্যালু আসবে, পয়েন্টে উত্তর আসবে। এই যে এক্সের যে ভ্যালু আসবে, এই যে এক্সের যে ভ্যালু আসবে সেটা আমি এখানে ধরে নিচ্ছি .xy। তুমি নাইলে .ab ধরতে পারো, যেহেতু এক্স তুমি দিয়েছো এখানে, +6, ঠিক আছে। তো এটা যখন যোগ হবে তখন কী হবে, 10 ইন্টু 6.xy, ঠিক আছে। এটাকে তুমি যদি ফার্দার ক্যালকুলেট করো, সাপোজ এটাকে তুমি ফার্দার ক্যালকুলেট করছো, তুমি কী পাচ্ছ, তুমি পাচ্ছ 6x.y পাচ্ছ। তার মানে ভ্যালুটা আমার এই আকারে আসবে। এখন এটায় তো প্রথমে 6 নিয়ে কাটো, এটাও প্রথমে 6 নিয়ে কেটে দাও। এখন উত্তর আমার এটা নাকি এটা, কোনটা আমার আসবে, এটার মধ্যে আমার গোলাবে। এখন আমি তোমাদের কী বললাম, ন্যূনতম সংখ্যাটাকে তোমাকে এখানে বাঁচতে হবে। এখানে আমার ন্যূনতম সংখ্যা এইটাই আছে, তো এইটাই আমার অ্যান্সার হবে। কেন আমি 68.8 বাঁচবো না, কারণ তুমি দেখো আমি 10-এর মাথায় 8.8 বসালে মানে .88, কারণ এইটা অ্যাকচুয়ালি ছিল, এটার সঙ্গে 10 গুণ হয়ে এইটা এসছে। আমি আরেকবার তোমাদের ফিগারটা দেখাই, তাহলে বেটার বুঝতে পারবে, একদম লিখে দেখাই, ঠিক আছে। এগুলো সব লিখে দেখাই, এক্সওয়াইটাকে তুলে দিয়ে আমি লিখে দেখাই তোমাদের, তাহলে ওর বেটার বুঝতে পারবে। দেখো একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরাটা ইম্পর্টেন্ট ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্স কিন্তু জাদুকাঠি নয়, আমিও পিসি সরকার নই, ঠিক আছে। এটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে কী হয়, ধরে নাও সাপোজ এখানে .48 আসছিলো, আর এদিকে +6 ছিল, তাহলে এটা বেসিক্যালি কী আসছিলো, এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এটা বেসিক্যালি ক্লিয়ার আসছিলো, এটা বেসিক্যালি আসছিলো 10 ইন্টু 6.48, ঠিক আছে। তো 10 ইন্টু 6.48 করলে আমার কী আসে, আমার তো 64.80 আসবে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের এইভাবে 64.8 আসছে। মানে এই যে এখানে 4.8 আছে, 4.8 আছে, এটা অ্যাকচুয়ালি ছিল .48, এটা 10-এর সঙ্গে গুণ হয়ে আমার এরকম হয়ে গেছে, এইরকম হয়ে গেছে। তো তার মানে এক্সের ভ্যালু এখানে .48, মানে 10-এর মাথায় এক্স রাখলে 3 হচ্ছে, সেই এক্সের ভ্যালু আমার .xy জায়গায় কী আসছে, .48 আসছে, ঠিক আছে। এক্সওয়াই জায়গায় কী আসছে, .48। এখন আমি যদি .88 রাখি, এটা তো .88 ছিল অ্যাকচুয়ালি, পরবর্তীকালে 10-এর সঙ্গে গুণ হয়ে 8.8 হয়ে গেছে। তো .88 রাখলে আমার পসিবল হবে না, কারণ 10-এর থেকে 3 অনেক ছোটো, সেই জন্য পাওয়ারটাও অনেক ছোটো হতে হবে 1-এর থেকে, অর্থাৎ পাওয়ারটা এরকম রেঞ্জেই যেতে পারে, এরকম রেঞ্জে আসবে না, ওই জন্য এটা আমার কেটে যাচ্ছে। আমাদের ক্লিয়ার হচ্ছে, তো এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে না, অ্যান্সার আমাদের এটা হবে। ওকে, দেখ এটা আমি ভালো করে কেন ডিসকাস করলাম, এরকম অঙ্ক পরীক্ষায় বিগত বছরে পড়েছে, রিয়েলি হিন্দি পিডিএফে আরও আছে। ওখানে সমস্যাটা এরকম ধরনের জেনারেট করবে, মানে একটা তুমি ডিরেক্ট ভ্যালু বার করতে পারবে, যেমন এটার 10-এর মাথায় কত রাখলে 10⁶ হয়, এটার ভ্যালু 6 এলো, তুমি ওকে ইজিলি তুমি বার করতে পারলে কোনো প্রবলেম নেই। কিন্তু এইরকম একটা টার্ম থাকবে যেখানে তোমাকে এরকম হাঞ্চিংয়ের বসে বা পসিবিলিটি নিয়ে বা প্রায় ব্যাপারটা নিয়ে তোমাকে করতে পারি, এটা যদি এটা হয় তাহলে এটা কত, কম্পারেটিভ ভ্যালুটা নিতে হবে। তখন কীভাবে কম্প্যারিজন করবে সেই থট প্রসেসটা আমি এখানে তোমাদের দেখালাম।
ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে একটা ভি গতিতে চলমান গাড়ি, আমি তোমাদের ব্যাপারটা সিচুয়েশানটা এঁকে দেখাই, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। একটা গাড়ি আছে, ঠিক আছে, এরকম একটা গাড়ি আছে, এই গাড়িটা চলছে, ওকে, এই গাড়িটা চলছে এবং এদিকে যাচ্ছে, এদিকে গমন করছে। আর একটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়িটা দাঁড়িয়ে আছে, এ স্থির। এর মাস হচ্ছে তোমাদের উপরে যেমন বলা রয়েছে দেখতে পাচ্ছ এম, ঠিক আছে, আর এর বেগ হচ্ছে তোমাদের ভি। এর মাসও হচ্ছে তোমাদের এম, উপরে যেটা বলা আছে, কিন্তু এর বেগ হচ্ছে তোমাদের 0। এটা কিন্তু এখানে গুণ আছে, ঠিক আছে, অর্থাৎ ভরবেগ আমি নির্বাচন করে রাখলাম এম ইন্টু ভি, এখানে এম ইন্টু 0, কারণ ভি হচ্ছে এখানে 0। এটা হচ্ছে ধাক্কার আগের পজিশান, ধাক্কার আগে, ঠিক আছে, ধাক্কার আগে, ওকে। আর ধাক্কার পরে কি হচ্ছে সেটা এইদিকে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। ধাক্কার আগে আর ধাক্কার পরে, ধাক্কার পরে কি হচ্ছে দেখো, ধাক্কার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই গাড়িটা এরম হয়ে গেছে, ঠিক আছে, আর ডেফিনেটলি তাই হবে, কারণ একটার সঙ্গে একটা গুঁতো মারলে এরকম হয়ে যায়, ঠিক আছে, গাড়িটা এরম হয়ে গেছে। দুটো গাড়ির যে পজিশান সেটা দেখো তোমাদের একটু বুঝতেই পারছো, ধাক্কা মারলে যেটা হয়, ঠিক আছে, ধাক্কা মারলে পজিশান কী হয় সেটা আশা করি বুঝতে পারছো, এরকম হয়েছে পজিশান, এরকম হয়েছে এখন। এবার দেখো এখানে কি বলছে, এটা গেল প্রথম কথা। এবার এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এর এম তো এমই আছে, কিন্তু এর ভি তো চেঞ্জ হবে, আমরা ধরে নিচ্ছি এটা V1, আর এর এম তো এমই আছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা V2, কারণ এর এখন বেগ আসবে, কারণ এর সঙ্গে গুঁতো মেরেছে। এইটা ধাক্কার আগে, আর এটা হচ্ছে আমরা লিখে দিচ্ছি এখানে ধাক্কার পরে, ঠিক আছে, ধাক্কার পরে, ওকে। কারো কোনো সমস্যা নেই, এটুকু বুঝতে পারছো আশা করি। ধাক্কার আগে ধাক্কার পরে ডেফিনেটলি বেঁকে টেকে যাবে গাড়ি, এরকম হয়েছে। এবার আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ভালো করে বোঝো, আরেকটা জিনিস তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা ফর্মুলা ইউজ হয় যেখানে এই ভিটাকে U1 ধরে নেওয়া হয় আর এই 0টাকে U2 ধরে নেওয়া হয়, ঠিক আছে। এখন যদি আমি সেই ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা হচ্ছে U1 মাইনাস U2 ইকুয়াল টু V2 মাইনাস V1। ইউ দিয়ে যে দুটো ডিনোট করা হচ্ছে সেটা হচ্ছে ধাক্কার আগে দুটো গাড়ির বেগ। U1 হচ্ছে ধাক্কার আগে প্রথম গাড়ির বেগ, U2 হচ্ছে ধাক্কার আগে দ্বিতীয় গাড়ির বেগ। এখানে U1 হচ্ছে V আর U2 হচ্ছে 0, এখানে U2 হচ্ছে কি আমাদের 0। আশা করি বুঝতে পারছো। এখানে পুট যদি করো তুমি দেখতে পাচ্ছ V মাইনাস 0 ইকুয়াল টু তোমাদের যা হচ্ছে V2 মাইনাস V1, কারণ V2 V1 ওদিকে আমি একই ধরেছি, তার মানে আমি V পাচ্ছি V2 মাইনাস V1 ইকুয়াল টু আমি কী পাচ্ছি, V পাচ্ছি, ওকে। এই যে ইকুয়েশানটা আমাদের বেরোলো এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশান, ফার্স্ট ইকুয়েশান, ওকে। আমরা এখানে দ্বিতীয় আরেকটি ইকুয়েশান এখানে ড্র করব। চলো দ্বিতীয় একটা ইকুয়েশান ড্র করি। দ্বিতীয় ইকুয়েশান আমাদের বলছে M1 ইন্টু, ঠিক আছে, M1 ইন্টু U1 প্লাস M2 ইন্টু U2 ইকুয়াল টু আমাদের M1 ইন্টু V1 প্লাস M2 ইন্টু V2। এই হচ্ছে আমাদের ইকুয়েশান দাঁড়ায়। এই ইকুয়েশান থেকে আমরা আরেকটা মানে ব্যাপার পাবো। এখানে M1 মানে হচ্ছে M, কারণ দেখতে পাচ্ছ এখানে সবই M, তাহলে M1ও আমাদের M, U2 হচ্ছে আমাদের V প্লাস M2ও আমাদের M, কিন্তু U2 হচ্ছে 0 প্লাস M1ও আমাদের M আর V1 আমাদের V1, M2 আমাদের M আর V2 আমাদের V2, ঠিক আছে। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এটা তো আমাদের 0 হয়ে গেছে, আশা করি বুঝতে পারছি। এখান থেকে যদি আমি কমন নিই আমি কি পাচ্ছি, V প্লাস 0 ইকুয়াল টু, এখানে আমি M কমন নিচ্ছি, আমি পাচ্ছি V1 প্লাস V2। এখান থেকে আমি দেখতে পাচ্ছি M কেটে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি যে V1 প্লাস V2 ইকুয়াল টু আমার V। এটা হচ্ছে আমার দ্বিতীয় ইকুয়েশান। দিস ইকুয়েশান ইজ আওয়ার দ্বিতীয় ইকুয়েশান। আমার কথা বোঝা যাচ্ছে? এখন আমি যদি এই ইকুয়েশান দুটোকে আমি যদি এপাশে লিখে যদি আমি করার চেষ্টা করি, আমি কি করছি, আমি ইকুয়েশান দুটোকে মানে পার্থক্য করে দিচ্ছি। চলো আমি ইকুয়েশান দুটোকে আমি কি করছি এখানে আলাদা করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি কি করছি দেখো ভালো করে, কি করছি সেটা ভালো করে দেখবে। আমি যেটা করছি সেটা হচ্ছে আমি দুটো ইকুয়েশানকে লিখছি। একটা হচ্ছে V2 মাইনাস V1 ইকুয়াল টু আমার V, আর আমি কি দেখতে পাচ্ছি V2 প্লাস V1
ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি ভি, তাই না? দুটো ইকুয়েশন বেরিয়েছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন, দ্বিতীয় ইকুয়েশন। আমি যদি প্রথম ইকুয়েশনটাকে আমি ফার্স্ট ইকুয়েশনটাকে আমি যদি মাল্টিপ্লাই করি মাইনাস দিয়ে, কেন মাল্টিপ্লাই করছি? কারণ দেখতে পাচ্ছি প্রথম গাড়ির বেগ কত হবে ধাক্কার পরে, মানে আমাদের V1 বার করতে বলেছে। কারণ প্রথম গাড়ির বেগ ধাক্কার পরে আমাদের V1 ছিল, দ্বিতীয় গাড়ির বেগ ধাক্কার পরে আমাদের V2 ছিল, আমাদের V1 দরকার। আমি এখান থেকে দেখতে পাচ্ছি V1 সরি এখানে আমার লিখতে মিস্টেক হয়েছে, এটা আমাদের 1 হবে, ঠিক আছে? এটা আমাদের লিখতে 1 হবে। তা আমি দেখতে পাচ্ছি এটা V2 মাইনাস V1, এটা V2 প্লাস V1। তা আমি V2 ক্যান্সেল করবো, ক্যান্সেল করার জন্য কী করছি, ওপরে ইকুয়েশনটাকে আমি মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যাচ্ছে, এখানে আমাদের 2V1, ঠিক আছে? এটা আমি কি দেখতে পাচ্ছি 2V1 ইকুয়াল টু আমার কী আসছে 0 আসছে, কারণ এটাও কেটে বেরিয়ে যাবে। তার মানে V1 এর ভ্যালু কী আসছে আমার 0, আর এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে 0। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এই যে অ্যান্সার বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এটা ক ধাপে করতে হয়? 3টে ধাপে করতে হয়। ফার্স্ট ধাপ হচ্ছে আমার এইটা, সেকেন্ড ধাপ হচ্ছে আমার এইটা, থার্ড ধাপ হচ্ছে আমার এইটা। এবার তুমি কাইনেটিক এনার্জি দিয়েও করতে পারো, তাও তোমার 2টো ধাপ অ্যাটলিস্ট আসবে, ঠিক আছে? এবার এই ইকুয়েশনটা বোঝা সুবিধাজনক বলে আমি তোমাদের এই ইকুয়েশন দিয়ে করালাম, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার এটাকে কিন্তু মুখে করে ফেলা যায়, তোমরা যারা প্রথমবার করছো তাদের বোঝানোর জন্য আমি একদম ডিটেলসে লিখে করে দিয়েছি, কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু মুখেও চাইলে করে ফেলা যায়। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কি বলছে দেখো, বলছে স্থির চাপে 7.5 গ্রাম গ্যাস 5-6 লিটার আয়তন নেয়, ঠিক আছে? আমরা জানি যে একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে, যেটা স্থির চাপ এবং তাপমাত্রায় 22.4 লিটার থাকে 1 মোলে, তাই না? 1 মোল বলতে আমরা কি বুঝি? 22.4 লিটার, এটা সবাই জানো। তাহলে 1 লিটার বলতে আমরা কত মোল বুঝি? 1/22.4 মোল আমরা বুঝবো, ঠিক আছে? আর 5.6 লিটার যেটা এখানে গিভেন আছে, সেটা বলতে আমরা কি বুঝবো? সেটা বলতে আমরা বুঝবো 22.4 ইন্টু, মানে উপরে থাকবে আমাদের, ঠিক আছে? ইন্টু আমরা কি লিখবো? ইন্টু আমরা লিখবো 5.6। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা আর এটা আমাদের উড়ে গেল, ওপরে থাকছে 56, সম্ভবত 8 দিয়ে যাবে, দেখছি আমি। 7 21 না 7 দিয়ে যাবে, 7 8 56, 7 3 21, আর এটা আমাদের 14। তার মানে এখানে 8 দিয়ে কাটছে, মানে 1/4 মানে হচ্ছে 0.25 মোল, ঠিক আছে? 0.25 মোল, ঠিক আছে? 0.25 মোল, অর্থাৎ 56 লিটার মানে হচ্ছে 0.25 মোল। এটা আমাদের বুঝতে কারো কোনো প্রবলেম নেই, কারণ মোল দিয়ে আমি অঙ্ক তোমাদের করিয়েছি। এখন মোলটা বার করলাম কেন? কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের গ্রাম ভর দেওয়া আছে, দেখো এখানে পারমাণবিক ভর দেওয়া আছে, পারমাণবিক যে ভর তার সাথে মোলের একটা রিলেশন আছে, ঠিক আছে? আমরা কি জানি পারমাণবিক ভরের সাথে মোলের রিলেশন কি জানি? আমরা জানি যে মোল ইকুয়াল টু আমাদের হয় যেটা আমাদের দেওয়া থাকবে ওপরে, ঠিক আছে? সেটা বাই, মানে যেটা আমাদের মানে গ্রাম ভর কত দেওয়া আছে আমাদের, দেখো 7.5 দেওয়া আছে, এত বাই, ঠিক আছে? 7.5 এত বাই আমাদের কি ওই যে পারমাণবিক ভর, ঠিক আছে? ভালো করে বুঝবে, মোলের সঙ্গে গ্রাম, এই যে দেওয়া আছে না গ্রাম গ্যাস, দেখো এই যে দেওয়া আছে গ্রাম, এত গ্রাম। আমরা একটু আগেই দেখেছি যে যখন তুমি একদম ফার্স্ট অঙ্কটার কথা চিন্তা করে দেখো, ঠিক আছে? 20 গ্রাম দিয়েছিল, যেটা মোল ইকুয়াল টু আমরা কি বুঝি? 7.5 যেটা গ্রাম ওয়েট থাকবে, তাকে আমরা কি করব? পারমাণবিক ভর দিয়ে, মানে তোমাদের অ্যাটমিক মাস দিয়ে, AM বলে দিলাম, অ্যাটমিক মাস দিয়ে আমরা ভাগ করে দিই, ঠিক আছে? এখন আমাদের মোল এখানে কত এসছে? আমরা মোল আমার এখানে এসছে 0.25, ঠিক আছে? তো আমরা কি দেখতে পাচ্ছি? আর এখানে 7.5 আছে, তো AM এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব, অ্যাটমিক মাসের যে ভ্যালু আমরা এখানে পেয়ে যাব যে 7.5/2.5, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি ওপরে আমাদের একটা 0 যাচ্ছে, মানে এখানে হবে আমাদের 30। এটা কাটাকুটি করে দেখে নিও, এটা 30 আসবে তোমাদের। কত আসবে তোমাদের? সরি এটা আমাদের 0.25 ছিল, তবেই 30 আসবে, নতুবা আসবে না। 0.25 ওপরে আছে আমাদের 7.5, নিচে আছে আমাদের 0.25, কাটলে হচ্ছে আমাদের 30। মানে আমরা এমন একটা এখানে ব্যাপারের কথা বলছি যার অ্যাটমিক মাস হচ্ছে আমাদের 30, ঠিক আছে? এখন আমরা যদি কম্পেয়ার করি, দেখো আমরা এখানে কম্পেয়ার করতে হবে, এবার এরপরে কী করতে হবে? আমাদের কম্পেয়ার করতে হবে। চলো একটু অন্য কালি দিয়ে কম্পেয়ার করি। আমরা যদি কম্পেয়ার করি, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের অপশন আছে NO, ঠিক আছে?
মানে এমন এর কি আমাদের 30 আসছে, যদি এটা হয় তাহলে এটা অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের হয় 14, এখানে লেখাও আছে, অক্সিজেনের হয় 16। ইয়েস, 14 + 16 করলে আমাদের 30 আসে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, আমরা এমন একটা এখানে গ্যাসের কথা বলছি যার অ্যাটমিক মাস আমাদের আসবে 30, এখানে কোনটার মাস আমাদের 30 আসছে, এইটার মাস 30 আসছে, তো এটা আমাদের অ্যান্সার, কারণ 14 + 16 30 হয়। ঠিক আছে, আশা করি বুঝলে। এর ধাপ দুটো। ফার্স্ট ধাপে আমরা কি করব, আমরা লিটার থেকে মোলে নিয়ে যাব। মোলে কেন নিয়ে যাব, কারণ মোলের সঙ্গে গ্রাম ওয়েটের একটা রিলেশান হয়। মোলের সঙ্গে এই যে মোল, এটা হচ্ছে আমাদের মোল, ঠিক আছে, মোলের সঙ্গে আমরা এখানে রিলেট করে দেবো গ্রামকে। মোল ইকুয়াল টু কী হয়, গ্রাম যেটা দেওয়া থাকবে বাই অ্যাটমিক মাস, কিন্তু আমাদের এখানে অ্যাটমিক মাসে দেওয়া আছে, ফলে আমাদের ব্যাপারটা অ্যাটমিক মাসে লাগবে। তো অ্যাটমিক মাস ইকুয়াল টু কি, এত বাই এটা, এটা এত বাই এটা করলে আমরা কী পাচ্ছি 30, অর্থাৎ অ্যাটমিক মাস 30। তো কার অ্যাটমিক মাস 30, দেখতে পাচ্ছি আমরা নাইট্রোজেন অক্সাইডের যে অ্যাটমিক মাস সেটা আমাদের 30 হচ্ছে। ঠিক আছে, সেটা আমার নাইট্রোজেন মনোঅক্সাইড অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। দেখো এটা খুব ভালো প্রশ্ন, অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রব্যমান কত। অ্যাকচুয়ালি ওখানে যেটা নাইট্রোজেন দরকার হয় এখানে তার, যেটা হাইড্রোজেন দরকার হয় তার, এবং যেটা ক্লোরিন দরকার হয় তার অ্যাটমিক মাসগুলো দেওয়া ছিল। ঠিক আছে, একটা নাইট্রোজেন পরমাণুর যে অ্যাটমিক মাস হয়, পয়েন্ট টু বি নোটেড, আমি বলছি নাইট্রোজেন পরমাণুর, একটা নাইট্রোজেন অণুর নয় কিন্তু, সেটা হচ্ছে 14। একটা হাইড্রোজেনের হয় তোমাদের 1, এবং একটা ক্লোরিনের হয় তোমাদের 35.5, ওখানে ওটা 35.5ই দেওয়া ছিল। ঠিক আছে, তো অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রব্যমান কত। এখন এগুলো যদি জানা থাকে বা তোমার দেওয়াও থাকে, কিন্তু তথাপি তুমি এটা কোশ্চেনটা করতে গিয়ে আটকে যেতে পারো, কারণ তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের যদি সংকেত না জানা থাকে। অ্যামোনিয়াম ক্লোরাইডের যে সংকেত হয় সেটা হচ্ছে NH4Cl হয়। ঠিক আছে, তার মানে N 4টে H আর একটা ক্লোরিন পরমাণু এর মধ্যে আছে। তো একটা এনের আমার কত হয়, আমার হয় 14। 4টে এনের কত হবে, হাইড্রোজেনের এক একটার 1 মানে 4টে 4 হবে, আর ক্লোরিনের একটার আমার কত হবে 35.5, যেটা ওখানে গিভেন ছিল এইভাবে, সেটা এটাই থাকবে। তো এইগুলো সব কটাকে আমাকে কী করতে হবে, জাস্ট আই হ্যাভ টু অ্যাড দেম, আমাকে কী করতে হবে, এগুলো সব আমাকে অ্যাড করতে হবে, করলে যে ভ্যালুটা আসবে সেটাই আমার অ্যান্সার আসবে। তো অ্যান্সার কত হবে দেখতে পাচ্ছি, 14 + 4 মানে হচ্ছে 18, তাহলে 0.5 একটা হচ্ছে 18 আর 35 মানে হচ্ছে 53। তো আমার অ্যান্সার এখানে কী হবে, 53.5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আমার উত্তর হবে। দেখো এক লম্বে উত্তর বেরিয়ে যাবে। আমি বারবার বলছি এগুলো তো জানতে হবেই, যেটা আমি প্রথমে লিস্ট করে দিয়েছিলাম, প্লাস এই যে সংকেতটা এটা তোমাদের জানতে হবে, ওটা কিন্তু দেওয়া ছিল না ওখানে। ঠিক আছে, আচ্ছা এটা দেখো কি বলেছে তোমাদের, বলেছে যে একটা প্রতি মিটার 10 নিউটন বলযুক্ত একটা স্প্রিং আছে। ধরো সাপোজ এখানে একটা স্প্রিং লাগানো আছে তোমাদের, এইটা, ঠিক আছে, এটা লাগানো আছে। এবার একে তুমি কি করলে, টানলে, টেনে তুমি এটা বড় করে দিলে। কতটা বড় করলে, এই যে টেনেছো এটা বড় করেছো, কতটা বড় করেছো, 0.2 মিটার তুমি এটাকে বড় করেছো। ঠিক আছে, এটা গেল, এখানে বলা আছে, এবং তার জন্য তুমি যে বলটা প্রয়োগ করছো সেটা হচ্ছে প্রতি মিটারে 10 নিউটন বল প্রয়োগ করছো। ওয়ার্ক কী হবে, এখানে ওয়ার্কের যে ফর্মুলা সেটা একটি ডিফারেন্ট ফর্মুলা তোমাদের অ্যাপ্লাই করতে হয়, সেটা হয় হাফ ইন্টু, দেখতে অনেকটা, দেখো এখানে চেয়েছে স্থিতিশক্তি, কিন্তু দেখতে অনেকটা গতিশক্তির মতো, এমন ফর্মুলা আমরা এখানে ইউজ করবো, এটা ফর্মুলা হয়। ঠিক আছে, কে ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি ভ্যালুগুলো পুট করছি, দেখলে বুঝতে পারবে। কে হচ্ছে তোমাদের 10, যেটা এখানে নিউটন লেখা আছে, এটা হচ্ছে তোমাদের কে ইন্টু এক্স স্কোয়ার। এই ধরনের অঙ্কগুলোকে এভাবেই করতে হয়, এটা মনে রাখো। এর বেসিক ডেফিনেটলি আছে, এটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট, ওয়ার্ক ডান বাই স্প্রিং কনস্ট্যান্ট। এটাই ক্লাস 11-এর বা 12-এর চ্যাপ্টার। ঠিক আছে, কিন্তু তোমাদের গ্রুপ ডিতে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এক্স স্কোয়ার কি, এক্স মানে কোনটা, এইটা হচ্ছে আমাদের এক্স। এখান থেকে আমরা কি পাচ্ছি, 0.2 তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা ভ্যালু পাবো, দেখো হাফ, এই হাফ দিয়ে এর একটা কাটবে, মানে 0.1 থাকবে, 0.1/10। আচ্ছা সরি, হাফ দিয়ে কাটবে 0.1, কিন্তু একটা স্কোয়ার আছে মানে 0.2 একটা থাকবে, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি 0.2/10 থাকবে। 0.2/10 পয়েন্ট উঠে গেলে তো আমার এখানে থাকবে 0.2ই থাকবে এখানে। ঠিক আছে, ভ্যালু এখানে আসবে 0.2 জুল, এই আসবে আমাদের, তুমি ক্যালকুলেট করে দেখে নিও। ঠিক আছে, আর আমরা যদি পরেরটা ক্যালকুলেট করি, পরেরটা কি বলছে, যদি এর স্প্রিংটাতে এই ছিল, এর আর একটু প্রসারিত করা হচ্ছে, অর্থাৎ এখন যেটা প্রসারিত করা হচ্ছে সেটা 0.25 প্রসারিত করা হচ্ছে। তাহলে এখান থেকে আমি ওয়ার্ক কী পাচ্ছি, আমি ওয়ার্ক পাচ্ছি হাফ ইন্টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। ওয়াই কোনটা, এইটা হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, তো আমি এখানে কী দেখতে পাচ্ছি, যে হাফ ইন্টু 10 ইন্টু 0.25 তার হোল স্কোয়ার। তো হাফ
ইন্টু 0.25 ইন্টু 0.25 ইন্টু 0.25, কবার বললাম, 3বার বললাম, সরি। তো এবার দেখো, তার মানে 2 দিয়ে রেখে কাটলো, তার মানে 5 হচ্ছে, 5 দিয়ে 0.25কে করলে হয় 1.25। আচ্ছা, একটা কাজ করি, চলো 0.25 ইন্টু 0.25 করলে 0.0625 হচ্ছে, ইন্টু 5 করে দিই, তাহলে তো বেটার হচ্ছে। এখান থেকে আমি কি পাচ্ছি, 125-এর 25, সাথে থাকলো 1, 6 25, 6 5 30, আর 1 31, এত। তাহলে এর হচ্ছে এত জুল। এখানে একটা পয়েন্ট আছে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, এত জুল। তোমাদের কি বলেছে, তোমাদের বলেছে আগে যা ওয়ার্ক ডান হয়েছিল, স্মৃতিশক্তি মানে কি, এই যে ওয়ার্ক ডান, এটাই হচ্ছে আমাদের স্মৃতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। চলো একটা কাজ করি, এখানে আমি ওয়ার্ক ডান না লিখে পিই লিখে দিই, অ্যাকচুয়ালি দুটোই সেম হয়। কতটা ওয়ার্ক ডান হচ্ছে মানে কতটা এনার্জি নষ্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের P1, মানে প্রথম কেসে যেটা পিই হয়েছিল, এটা হচ্ছে আমাদের P2, ঠিক আছে। দ্বিতীয় কেসে আমাদের পি হলো। আমরা কি করব, ভালো করে দেখো, আমরা এটা করব, আমি সেটা লাল কালি দেখাচ্ছি। আমরা কি করব, এখানে যেটা বেরিয়েছে আর এখানে আমরা যেটা পেয়েছি, দুটোর মধ্যে আমরা কি করব, সিম্পলি আমরা বিয়োগ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। তো 0.3125 জুল, আর এদিকে আমরা পাচ্ছি 0.2 জুল। তো সিম্পলি তুমি অ্যান্সার দেখতেই পাচ্ছ, 0.1125 জুল আমাদের অ্যান্সার হবে, যেটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি 0.1 জুলের সমান। তো অ্যান্সার আমাদের কী হবে, 0.1 জুল, ঠিক আছে। এটা আমাদের এখানে মাইনাস হয়েছে, যেটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি কি 0.1 জুলের সমান। অনেক সময় কী হয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু এখানে গিভেন থাকে, ঠিক আছে। এটা ইকুয়াল টু এটা নয়, এটা অ্যাপ্রক্সিমেট, এটা প্রায়, ঠিক আছে, অ্যাপ্রক্স। তো প্রথমে আমরা প্রথমটার বার করলাম, ফর্মুলা আমাদের এইটা, এই ফর্মুলাটাকে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা এইটা, এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু, ঠিক আছে। এই ফর্মুলাটা, এটা আর এখানে এটা, দেখো একই ফর্মুলা ইউজ করেছি, জাস্ট ভ্যালু চেঞ্জ হয়েছে। ভ্যালু এই কারণেই চেঞ্জ হয়েছে, কারণ এক্স আর ওয়াই দুটো ভ্যালু দেওয়া আছে। এখানে এক্সের ভ্যালু হচ্ছে 0.2 মিটার, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0.25 মিটার, ঠিক আছে। তো ভ্যালু আমাদের এটা, পি মানে পোটেনশিয়াল এনার্জি, মানে স্থিতিশক্তি, পি মানে হচ্ছে স্থিতিশক্তি, ঠিক আছে। আশা করি জানো, যারা আমার ক্লাস দেখো মোটামুটি দেখো কনস্ট্যান্ট ক্লাস দেখতে হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা দেখো আজকে আমাদের লাস্ট প্রশ্ন। এর যে ফর্মুলা হয় সেটা তোমাদের ফার্স্ট বলে দিই, ইলাস্টিক এনার্জি, ঠিক আছে। ইলাস্টিক এনার্জি, এর যে ফর্মুলা সেটা হয় হাফ ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এই হচ্ছে আমাদের ফর্মুলা হয়। ডিসপ্লেসমেন্ট কোনটা, এইটা যেটা প্রসারণ হচ্ছে এখানে, সেটাকে আমরা বলছি কি চেঞ্জ ইন লেন্থ। এটা কত হচ্ছে তোমাদের, হাফ ইন্টু ফোর্স হচ্ছে তোমাদের 200 নিউটন ইন্টু এক্স। প্রবলেম হচ্ছে এই এক্সটা মিলিমিটারে থাকে না, মিটারে থাকে। তাই মিলিমিটার থেকে মিটারে করার জন্য আমরা কী করি, 1000 দিয়ে একে ভাগ করে দিই, ঠিক আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, 1/10 মানে 0.1 এত জুল, অর্থাৎ দুটোরই অ্যান্সার 0.1ই অ্যান্সার আসবে। আগেরটারও অ্যাপ্রক্সিমেট এসেছিল, এটা একদম ডিরেক্ট আসলো, ঠিক আছে। এবার দেখো প্রবলেম হচ্ছে, এই প্রশ্নগুলোকে আমি তোমাদের নর্মালি কেন সূত্র লিখে করাচ্ছি, অনেকের মতে বলতে পারো স্যার আমাদের বেসিক না করে সূত্র কেন করাচ্ছেন। প্রবলেম হচ্ছে এগুলো 12-এর ম্যাথ, ঠিক আছে। বেশিরভাগ স্টুডেন্ট যারা ক্লাস 11 বা 12-এ সায়েন্স পড়েনি, তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আরও বেশি জটিল লাগতে পারে, সেই জন্য আমি করাচ্ছি। এবার তোমরা যদি বলো যে এটাকে পুরো তুলে করাতে, এই যে চ্যাপ্টারটা আমি এখানে করাচ্ছি, এই চ্যাপ্টারটা একটা নাম আছে, চ্যাপ্টারের নামটা আমি বলে দিচ্ছি, চাইলে কেউ একবার রিভিশন দিতে পারো যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, আর যারা নেই তারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়ার্ক ডান বাই স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। ওয়ার্ক ডান বাই স্প্রিং কনস্ট্যান্ট, এবং হারমোনিক যে মোশন আছে তার মধ্যেও অনেক সময় এটাকে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে। হারমোনিক মোশনের মধ্যেও এটাকে অনেক সময় রাখা হয়। তোমরা চাইলে এই দুটো চ্যাপ্টার পড়তে পারো, এই দুটো চ্যাপ্টার মধ্যেই এটা আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর যদি তোমরা আমাকে বলো যে এই দুটো চ্যাপ্টার করাতে, তাহলে কিন্তু সেই মতো ধৈর্য ধরে রাখতে হবে, ঠিক আছে। এমন দেখো 11-12-এর ফিজিক্সের চ্যাপ্টার বলছি, সো খুবই ছোটোখাটো ব্যাপার হবে না, একটু বড় ব্যাপারই হবে। ভয় দেখাচ্ছি না, কিন্তু বাস্তবটাকে বলছি, ঠিক আছে। ডেফিনেটলি আমি বলছিলে তোমরা বুঝতে পারবে, সেই কনফিডেন্স আমার আছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমি এই মুহূর্তে নিচ্ছিলাম না কেন, আবার একটা বার্ডেন চাপবে। দুটো চ্যাপ্টার আমি তোমাদের আজকে একটা করিয়েছি, দেখবে যে শব্দের ওপর করিয়েছি, ওটা একটা চ্যাপ্টার, ঠিক আছে। সাউন্ড অ্যাজ এ মেকানিক্যাল ওয়েভ, ওর বিভিন্ন পোর্শন আছে, যেটা 11-12 সাধারণত পড়ানো হয়। আর এইটা, ঠিক আছে, এটাও তো একটু টাফ চ্যাপ্টার, ঠিক আছে। এখানে তোমাদের পুলি
ওপরে পুলিতে ভর রাখলে কী হয়, এগুলোও আছে, বাট আমি সেগুলো করাতে চাইছিলাম না। এবার তোমরা যদি বলো করাতে আমি করিয়ে দেবো, ঠিক আছে, করাতে তো আপত্তি নেই আমার। ওকে, আমারও রিভিশন হবে। যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আর নিচে পিডিএফ তোমরা পেয়ে যাবে মোটামুটি 10টা থেকে 10:30 একবার এই ভিডিওটার যে ডেসক্রিপশন বক্স আছে সেটা একবার চেক করো, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে এইটা, যেটা আমি বললাম, এটা হচ্ছে ফর্মুলা হয় এখানে। এখানে কিন্তু এক্স স্কোয়ার হয় না। অনেকে বলবে স্যার আগেরবার স্কোয়ার দিয়েছিলেন, না, এখানে কিন্তু এক্স স্কোয়ার হয় না, ঠিক আছে। প্রবলেম টু বি নোটেড, ওটা স্থিতিশক্তি, এটা স্থাপক শক্তি। ওটার ইংলিশ হচ্ছে স্থিতিশক্তি, ইংলিশ হয় পোটেনশিয়াল এনার্জি, এটার ইংলিশ হচ্ছে ইলাস্টিক এনার্জি। ভালো করে বুঝবে, এটার ইংলিশ কি, ইলাস্টিক এনার্জি। দুটো কিন্তু আলাদা, এক নয়, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।